এটা ভ্যালেন্টাইন্স ডে উইক চলছে, একটা প্রেমের সপ্তাহ বলুন, বসন্ত এসে গেছে। আপনার জীবনে বসন্ত কিভাবে এসছে, আপনার জীবনের প্রেম, এগুলো নিয়ে বিশেষ জানা নেই আমাদের। আমার কলেজ লাইফের বন্ধু। সাউথ কি গ্রাস করে নিল রাহুর মতো বাংলার ছবি? না, সাউথ শিখিয়েছে যে ভালো ছবি কি করে করতে হয়। দেবের সাথে আমি নন ফিকশন করেছি দীর্ঘদিন, জিদ্দার সাথে করেছি দীর্ঘদিন। মানে আমার নন ফিকশনে 5,000-এর ওপর এপিসোড হয়ে গেছে। মানে বুক ফুলিয়ে শ্যুট করাটা একটা কিছু সুবিধে আছে, কিছু ফেসিলিটি পাওয়া যায়, যেটা গুপিতে আমায় চুপি চাপি করতে হয়। এটা আমি জীবনে কোনোদিন গুপি করিনি, আমার কোনোদিন করার ইচ্ছেও নেই। মানে আমি সত্যদার কোচিংও করেছি ফুল টিম নিয়ে, এবং একটা ছোট প্রডিউসার ছিল, আমার ব্যাংকের টাকা চলে গেছে। আমি ওটা গুপি করলে আমার তার থেকে কিছু টাকা পকেটে থাকে। 17-18 বছর গিটার বাজিয়েছেন, কখনো মনে হয় নিজের ছবিতে একবার শুরু দিয়ে দেখব? আমার মাও খুব রেডিওর এ গ্রেড আর্টিস্ট ছিল। মনে হয়েছিল যে কোনোদিন মাকে দিয়ে একটা প্লেব্যাক, মা টাইম দিল, চলে গেল। জীবনে মিরাক্কেল কতটা গুরুত্বপূর্ণ? পুরোটাই। দেব বা জিতকে আগামী দিনে আপনার ছবিতে দেখা যাবে সেরকম অ্যাপ্রোচ? আমাদের রাজ্যটা জুড়ে কিছুদিন আগে তুলকালাম, কত মানুষ মাঠে নামলেন একটা বিচারের দাবি, আজও চলছে দিকি দিকি আগুন এদিক ওদিক। এরকম একটা পরিস্থিতিতে আপনার ভেতরেও তো একটা ডাক্তারি সত্তা আছে, আবার মানবিক সত্তাও আছে। আপনার মনটা কি হচ্ছে, কি ভাবছিলেন? মানে যেখানে খুব প্রচুর টাকা দেয়া হয় তাদের প্রচুর বড় লোকের ভিড়, যেখানে একদম ফ্রিতে ট্রিটমেন্ট হয় সেখানে একদম গরিব লোকের ভিড়, কিন্তু ভিড় সব জায়গাতেই থাকে। স্বাস্থ্যকে তো নিয়ে সব থেকে বড় সারা পৃথিবীতে ব্যবসা হয়, এত বড় ব্যবসা আর অন্য কোনো ব্যবসা দেয় না যেটা নিয়ে স্বাস্থ্যতে হয়। পেশেন্ট মাটিতে শুয়ে আছে, একজন মাকে তার ছেলেরা ভর্তি করে দিয়ে গেছে, তারপর নিতে আসছে, হসপিটাল তো ফেলেও দিতে পারছে। আজ মিরাক্কেল হচ্ছে না বেশ কিছুদিন। হ্যাঁ, ওই লাস্ট হচ্ছে লকডাউন। ঠিক, কেন এরকম? ওটার সঙ্গে আপনাদের আত্মার সম্পর্ক? ধরুন দেবেদের একটা ফ্যান বেস, দেবের ফ্যান বেস, জিতের ফ্যান বেস, অমুক ডিরেক্টরের কোনো ফ্যান বেস, এগুলো নিয়ে যখন আকচাকচি হয়, আক্রমণ হয়, ইভেন দেখলাম সাম্প্রতিককালে শিবপ্রসাদ মুখোপাধ্যায়দের ব্যাপারটা ঘর পর্যন্ত গেল, তবেই না তারা থানা পুলিশে গিয়ে অভিযোগ জানালেন। এই কালচার থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মানে আমার একটা খুব নাম মানে খুব পপুলার সিরিজ খুব গালাগাল খেয়েছে, সেটা হচ্ছে টিপে ধর। আমাদের অডিয়েন্সটা অন্য ভাষার কমেডি খুব সহজেই হেসে ফেলে, কিন্তু বাংলায় যখনই তারা ফিরে আসে, যখনই তাদের ভাষা নিয়ে কমেডি হয়, তখন তারা খুব চুলচেরা বিচার করে। একমাত্র ডাক্তারিটাই আমি ছোট থেকে করব বলে করে এসেছি, আর কোনো কিছুই সেটা ছিল না। মানে আমার বড় মামা কলকাতার খুব নামকরা হোমিওপ্যাথ আর কি, ডক্টর অশোক গাঙ্গুলি। মিরাক্কেলের ট্রেন্ড ছিল যে যারা পার্টিসিপেন্ট হয় তারাই মেন্টার হয়ে চলে যায়। আমি তো পার্টিসিপেন্টই হইনি, মেন্টার। তো বলো না তুই না, আমার ইচ্ছে যে আমি পারফর্ম করবো। তখন বললো তাহলে তোকে পারফর্মও করতে হবে, মেন্টার হতে হবে। বলে যে সিজনে আমি পারফর্মার ছিলাম, কেউ জানে না যে আমি বাকিদেরকে মেন্টারও ছিলাম আর কি। তখন তাদের আমার লেখাতেই তারা হয়তো চেক পাচ্ছে, সেই এপিসোডে যে এপিসোডে আমি পাচ্ছি। বাংলা সংস্কৃতিটা কি ছবি জগৎ থেকে উঠে যাচ্ছে, সিনেমা থেকে উঠে যাচ্ছে? কৃষ্ণেন্দু চ্যাটার্জি কি কিছুটা দায়িত্ব নিয়েছেন যে এগুলো ফিরিয়ে নিয়ে আসে? আমার ভালো লাগে মানে আমি বিশ্বাস করি, আমি একসময় হয়তো জমিদার ছিলাম, বাইজি ফাইজি নাচ দেখতাম, মানে আমি ওখানে গেলে পুরো হারিয়ে যাই। তো এইটুকু আমার বক্তব্য যে যখনই আমি সোশ্যাল মিডিয়ায় কিছু বলছি, তার বলার ভাষাটা যে আমি কিভাবে বলবো। একজন খারাপ অভিনেতা হতে পারে, কিন্তু তাকে আমার সব কিছু বলার অধিকার নেই, কারণ আমি এটা সোশ্যাল মিডিয়ায় বলছি, বাড়িতে নয়, শুয়ে শুয়ে পাশ বাড়িতে বলছি। তো কিছু দায়বদ্ধতা আছে যেটা তারই শিক্ষা সংস্কৃতিকে রিফ্লেক্ট করে, যার নামে বলছে তার কিচ্ছু যায় আসে না। তো এইটা খারাপ লাগে যে বয়সে আমরা মিরাক্কেলে প্রচুর ভালো ছেলে মেয়ে এসেছে, তখন যদি সেটা এইটা থাকতো, তখন হয়তো ওই ছেলে মেয়েগুলো শুধু রিভিউই দিত, তখন আর এত ভালো ভালো পারফর্মার হতো না। হয়তো এরাও পারতো, কিন্তু সেই দিকে যাচ্ছেই না। ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি ছবিতে যদি কেউ অভিনয় করতে চায়, তাদের রাস্তা কি? নমস্কার, আমি স্বরূপ দত্ত, আর আপনারা দেখছেন টলিউড ফোকাস কলকাতা। টলিউড ফোকাস কলকাতার সিনে স্বরূপে আজকে যিনি অতিথি হিসেবে আছেন, আমি এটা শুরু করার আগে জিজ্ঞেস করছিলাম যে আপনি পারেন না, জানেন না এমন কোনো জিনিস আছে? তো প্রায় সবই মানুষটা কম বেশি টুকটুক করে জানে, কিছুটা খুব বেশি জানে। আমাদের প্রত্যেকের ভালো লাগলো বটে। একটা জিনিস বললেন যে এটা খুব একটা জানি না, সেটা হলো স্পোর্টস। আমি ভাবলাম তাহলে এটা দিয়ে শুরু করি।
তাহলে জানি না আপনারা ক্রিকেট খেলা কতটা পছন্দ করেন। যদি ক্রিকেট পছন্দ করেন, আমি নিজে বছর 40 ক্রিকেট খেলা দেখছি, আমার মনে পড়ে না এমন কোনো ঘটনা দেখেছি বলে। গত 2-1 দিনের মধ্যে একটি ঘটনা ঘটেছে পাকিস্তানের মাটিতে, লাহোরে। সাউথ আফ্রিকার ক্রিকেট বলতে আমরা ভালো ব্যাটসম্যান বোলার তো বুঝি, আর একটা যেটা বুঝি ওরা খুব ভালো ফিল্ডিং করে, সেই জন্টি রোডসের আমল থেকে। তো ওদের এখন যে ফিল্ডিং কোচ, তিনি একটা কাণ্ড ঘটিয়েছেন। কি নাম ভদ্রলোকের? ওয়ান্ডেলি গুয়াভা। ইনি করেছেন কি, এনার বয়স 35-36 বছর, জীবনে কোনোদিন সাউথ আফ্রিকার হয়ে খেলেন। কোচিংটা মানুষটা ভালো করেন, আন্ডার-19 কোচ ছিলেন, এছাড়াও এসএ টি20 বিভিন্ন টিমের কোচিং করিয়েছেন। এখন তিনি সাউথ আফ্রিকার ফিল্ডিং কোচ হয়েছেন, সাদা বলের টেস্টের ফিল্ডিং কোচ। এই ভদ্রলোক সেদিন ক্রিকেট ম্যাচ চলাকালীন, ইন্টারন্যাশনাল ম্যাচ চলছে সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ড, সেই ম্যাচে ফিল্ডিং কোচ ফিল্ডিং করতে নেমে গিয়েছেন, বেশ কয়েক ওভার ফিল্ডিং করেছেন। ব্যাপারটা মজার। কেন এরকম একটা রেফারেন্স টানলাম? কারণ এটা ভাবতে আমাদের কেন এত মজা লেগেছে, কেন গোটা পৃথিবী জুড়ে ক্রিকেট প্রেমীরা আনন্দ করছে, তার কারণ যে লোকটা ফিল্ডিং কোচ সে ফিল্ডিং করতে নেমেছে। তাতে এমন ঘটনা খুব একটা ঘটেনি। আমার সামনের মানুষটা একটা কাণ্ড ঘটিয়েছেন, যে ঘটনাটাও খুব একটা ঘটে না। কি সেটা? তাহলে উনি প্রায় আগে কোচিং করিয়েছেন আর পরে এসে নিজে পারফর্ম করেছেন। মানে আগে ইন্ডিয়া টিমে কোচিং করছেন, পরে ইন্ডিয়া টিমের হয়ে ক্রিকেট খেলতে আসছেন, ফুটবলের কোচিং করছেন, তারপর ফুটবল খেলতে আসছেন, লাইক দ্যাট। আমাদের সঙ্গে আছেন পরিচালক, পারফর্মার, ডাক্তার, গায়ক, বাদ্যযন্ত্র বাজানো মানুষ, নানা কিছুর ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি। নমস্কার। গায়কটা আমি নই, বাকি সবগুলো মিলে গেছে, কিন্তু গায়ক। আর যে গানটা গাই সেটা বাথরুমে গাওয়া হয়, তো শো দেখতে কাউকে ডাকতেও পারবো না, কাজেই গায়ক বাদ দিয়ে বাকি সব আছে। এত কিছু একটা মানুষ, সেটা তো টাইম ম্যানেজমেন্টও লাগে। এই সময় এটা করবো, ওই সময় ওটা করবো, এত কিছু গুছিয়ে করেন কিভাবে? না, ওরম প্ল্যান করে তো কিছু হয়নি, মানে এত বছর ধরে এটা ওটা ঘাটতে ঘাটতে হয়ে গেছে আর কি। লেখাটাও যে খুব মানে করবো বলে কোনোদিন ভেবেছিলাম সেটাও না, সবই ওই করে দেখি বলে করতে করতে, তবে যখনই কিছু লিখতে শুরু করেছি, যখন করতে শুরু করেছি, তখন সেটা নিয়ে উঠে পড়ে, সেটা 5 মিনিটের জন্য একটা লেখা, এমনকি 2 মিনিটের লেখা হলেও আমি সেটা রিসার্চ করে লিখেছি, তো কোথাও সেইটার হয়তো ফসল ভালো হয়েছে আর কি। আপনার অনেক জিনিস ছোট ছোট করে ভেঙে ভেঙে জিজ্ঞেস করবো, তার মধ্যে 3টে জিনিস আপনি এগিয়ে রেখেছেন। এক, লেখাটা, আপনি এত বছর ধরে লিখছেন। আপনি পরিচালনা করা শুরু করলেন, 3টে বড় ছবি আপনার মুক্তি পেয়ে গেল। পাশাপাশি আপনি পারফর্মার। যে এই 3টে কাজ, কোনটাতে আপাতত বেশি সময় দেন? লেখাটাতেই বেশি সময় যায়, তার কারণ হচ্ছে যে মানে আমি বিশ্বাস করি মেরুদণ্ড তো লেখার, মানে লেখাটা কোনো একটা কাজের মেরুদণ্ড। ফলে আমি নিজেও যখন কোনো ছবি ডিরেক্ট করবার কথা ভাবনা চিন্তা করি, তখন সবার আগে আমি ভাবনা চিন্তাতেই আসে যে আমি স্ক্রিপ্টটা কত স্ট্রং করতে পারবো। তো সেই জায়গা থেকে মানে এরকমও হয়েছে, আমার 2 বছর ধরে স্ক্রিপ্ট, এই রিসেন্টলি একটা ছবি শুটিং হয়ে গেছে, বেরোবে, অশনি বলে, তো সেইটা প্রায় 2 বছরের প্রিপারেশন, মানে অনেকভাবে। তাও আর যেটা নিয়ে শুটিংয়ে যাওয়া হয়েছে তখনও মনে হয়েছে যদি আরেকবার একটু দেখে নিতে পারতাম আর কি, মানে ওই পরীক্ষার খাতা জমা দেওয়ার মতো, তো সেরকম। আপনার পেছনে মাননীয় দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন হীরক রাজার দেশে তার এই পোস্টারটি রয়েছে। মানুষটাকেও হীরক রাজার দেশে বা হীরক রাজার দরবারে, যেটা দিয়ে বলি আমরা, হীরক রাজা হিসেবে অনেকবার আমরা তাকে পেয়েছি। দেখি আপনি খুব জনপ্রিয় বটে। সত্যজিৎ রায় কতটা প্রভাব ফেলেছে জীবনে? মারাত্মক। মানে আমি ওনার যে সব ছবি দেখেছি তো বটেই, কিন্তু সব ছবি যে মনে রয়েছে বা সব ছবি খুব ফলো করি তা না, কিন্তু ওভারঅল পুরো মানুষটার কাজ আমাকে খুব পছন্দের আর কি, মানে আমার খুব ভালো লাগে। বিশেষ করে মানে ছোট ছোট খুব সরল ছবিগুলোর মধ্যে দিয়ে যা ডিপ কথা উনি বলে যান, মানে হীরক রাজার দেশে কিন্তু এই যুগের মহাকাব্য, মানে এত কন্টেম্পোরারি। সেদিনকেও আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে কোন দেখেছি, বলছে না আমি দেখিনি। তাহলে আমারই দোষ যে আমি ওকে হীরক রাজা দেখাইনি। তো সেদিনকে রবীন্দ্র সদনে চলছিল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে, আমি গিয়ে দেখালাম এবং অবাক লাগলো যে সব এইটুকুটুকু বাচ্চা 7-8 বছরে, তারা হাততালি দিচ্ছে, চিৎকার করছে, যেটা আজকে পয়সা দিয়ে হল ভরিয়ে করতে হয়, সেটা ওই লোকটার এত বছর আগে করা একটা ছবি, বিনা পয়সায়, মানে বিনা কোনো রকম প্রমোশনে সব হল ভরে লোকে হাততালি দিচ্ছে। এইটা তো একটা অন্য জাদু।
এই জাদুকর যে তাকে তোর মাথায় তুলে রাখতে হবে। ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি মানুষটা পড়াশোনা করছে, ডাক্তারি করছে, সেখান থেকে পারফর্ম করতে চলে এলেন মিরাক্কেলের মঞ্চে, লেখা শুরু করলেন। জীবনটা আদৌ আপনার গোছানো নাকি অগোছালো হয়ে শাখা প্রশাখা যে যার মতো বেরিয়ে গেছে? হ্যাঁ, মানে যেদিকে আমাকে নিয়ে গেছে ফ্লোতে, আমি সেদিকেই বাঁচতে শুরু করি। খুব ছোট করে যদি বলেন যে এই গোটা বিষয়টা হলো কিভাবে উঠতি বয়স থেকে? মানে আমি করব বলে কিছু, একমাত্র ডাক্তারিটাই আমি ছোট থেকে করব বলে করে এসেছি, আর কোনো কিছুই সেটা ছিল না। মানে আমার বড় মামা কলকাতার খুব নামকরা হোমিওপ্যাথ আর কি, ডক্টর অশোক গাঙ্গুলি। তো ছোট থেকে বড় মামাকে দেখে মানুষ, এবং বড় মামার পেশেন্ট ছিলেন মান্না দে। সেই সময় যত বড় বড় লোকজন, এখনো প্রচুর মানুষজন আছে, গোটা কলকাতার ইন্ডাস্ট্রির মানুষজন আছে। তো চেম্বারে গেলেই দেখতাম কেউ না কেউ ঢুকছে, কেউ না কেউ বেরোচ্ছে। সেইটা খুব প্রভাব ফেলতো যে এই বড় মার মতো হতে হবে। এবার সেইটা শুরু প্রায় ক্লাস 4 থেকে। তারপরে মামার বাড়িতে গিয়ে থাকা, দিনের পর দিন ওই পরিবেশে মানুষ হওয়া, ফলে ওই মাথায় এটা ঠিক ছিল যে আমি ডাক্তার হব। এটা আমি, মানে এমন হয় না অনেকে পরীক্ষা দিয়ে জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিংও দেয়, মেডিকেলও দেয়, যে কোনো একটা পেলেই হলো। আমি ইঞ্জিনিয়ারিং তো দিইনি, মানে যেটা যাবই না সেটা দিয়ে লাভ কি। আমাদের বছর থেকেই প্রথম জয়েন্ট এন্ট্রান্স দিয়ে হোমিওপ্যাথিতে ঢোকা শুরু হয়। তার আগে এমনি ছিল, কিন্তু আমাদের কড়াকড়িটা আমাদের বছরেই শুরু হয়। আমি এইচএস দিয়েই জয়েন দিয়েই হোমিওপ্যাথি করে স্টেট কলেজে ঢুকে যাই। মানে আমার খুব ফিক্স ছিল ফোকাস। তারপরে কলেজটাও পুরোটাই ভালোভাবেই কেটেছে, মানে তখনও তো এতটা এখানে আসাআসি শুরু হয়নি আর কি, শেষের দিকটাই হয়েছিল। তারপরে যেরকম ফ্লো এসছে অদ্ভুতভাবে আমিও সেই দিকে বেসে গেছি। আর এটা কি করে হলো যে আগে কোচিং করালেন তারপর পারফর্ম করতে এলেন? হ্যাঁ, মানে আমি অডিশন দিয়েছিলাম পার্টিসিপেন্ট হব, কিন্তু সে বছরে বাচ্চাদের মিরাক্কেল হলো, যে 2000 মিরাক্কেল 4 বড় মেয়ে ছোট মেয়ের পর এসছে। তো সেই সময় সবাইকেই বলা হলো জি থেকে যে না, তোমরা এখন আর আসছে না, এখন বাচ্চাদের হচ্ছে, বড়দের যখন হবে তখন বড়দেরটা আবার ডাকা হবে। এবার আমাকে আর আরেকজন ছিল আলাদা করে ডেকে বললো যে ম্যাডাম তুই স্ক্রিপ্ট লিখবি, শুভঙ্কর দা আরও কয়েকজন ছিল। তা আমি তখন স্ক্রিপ্টের বানানটাই শুধু জানতাম আর কি। তো বললাম হ্যাঁ ঠিক আছে চলো লিখি। এবার সেই চলো লিখি করতে করতে তখন চেম্বারও করছি, শখে লিখছি, এবং ভালো লাগতো যে আমার একটা লেখায় কেউ বলছে, সবাই হাততালি দিচ্ছে। তো এই করতে করতে তখন নিজের একটা পারফরমেন্সের ইচ্ছে তো ছিলই। এবার সেইটা করতে করতেই অদ্ভুতভাবে তারপরে জি বাংলায় এলো, তো ডান্স বাংলা ডান্স করলাম, দাদাগিরি শুরুই হলো সেইভাবে। তো তার আগে অনেকগুলো করে ফেললাম নিয়ে, তখন যখন 5 এলো তখন আমাকে জি থেকে বললো যে তুই এক কাজ কর, তুই পার্টিসিপেন্ট না হয় তুই মেন্টার হ। তাই না, যে আমি তো মিরাক্কেলের ট্রেন্ড ছিল যে যারা পার্টিসিপেন্ট হয় তারাই মেন্টার হয়ে চলে যায়, আমি তো পার্টিসিপেন্টই হইনি, মেন্টার। তো বলো না তুই না, আমার ইচ্ছে যে আমি পারফর্ম করবো। তখন বললো তাহলে তোকে পারফর্মও করতে হবে, মেন্টার হতে হবে। বলে যে সিজনে আমি পারফর্মার ছিলাম কেউ জানে না যে আমি বাকিদেরকে মেন্টারও ছিলাম আর কি। তখন আমার লেখাতেই তারা হয়তো চেক পাচ্ছে, সেই এপিসোডে যে এপিসোডে আমি পাচ্ছি না। হ্যাঁ, তো এটা মজা হয়েছে প্রচুর। ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জিকে আমরা মূলত মজার অভিনয় করতে দেখেছি, পারফরমেন্স করতে দেখেছি। মানুষটা সিরিয়াস অভিনয় কেমন করে? সিরিয়াস, আমি একটা সিরিয়াস ছবি করেছিলাম সেলফির ফাঁদে বলে, যেটা জি অরিজিনালে আছে এখনো। ওটা ওই তখন জি অরিজিনালের জন্যই বানানো, জি5-এ আছে ছবিটা। ওইটা আমার উল্টো দিকে প্রিয়াঙ্কা ছিল, প্রিয়াঙ্কা সরকার। ওই রকম ওই একটাই আমার খুব সিরিয়াস কাজ। তাছাড়া এমনি ওই হইচয়ের হলিফাঁক করেছি, এগুলো সব কমেডি, মানে চরিত্রটা কমেডি না, মানে বিষয়টা কমেডি ছিল। আপনার শেষ রিলিজ করা ছবি জমালয় জীবন্ত ভানু কেমন চললো? আমরা তো দেখলাম, ভালো লাগলো। আপনার কেমন রেসপন্স? আমার ভালো লেগেছে, তবে আরো ভালো করতে হলে ভালো হতে হবে। ওই বলো না, মানে ওই লাস্ট মুহূর্ত অবধি একটা মনে হয় আরেকটু, যখন দেখি মনে হয় এটা বেটার করলে ভালো হতো, বা আমি যেটা ভেবেছিলাম ওটা শুট করে উঠতে পারিনি, অনেক কারণ থাকে তো। এর পরের ছবি হাঙ্গামা.com। পরের ছবি হাঙ্গামা, সেটা কবে আসছে? সেটা আসছে এই ঈদে, মানে এই এন্ড অফ মার্চ এপ্রিলের শুরু এরকম। আপাতত ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি 3টে ছবি পরিচালনা করলো। কখ গঘ মূলত মেসবাড়ির গল্প নিয়ে, এরপরে জমালয় জীবন্ত ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বা সেই সময়কার বিষয়কে তুলে ধরে। হাঙ্গামা.com
এখানেও বোধহয় মোহনবাগান, ইস্ট বেঙ্গল। হ্যাঁ, এইটা একেবারে কমার্শিয়াল রমকম ছবি আর কি, রোমান্টিক কমেডি, ফুল কমার্শিয়াল ছবি। আমাদের যেটা প্রশ্ন, আমরা সাধারণত আজকের প্রজন্ম বলুন, সব প্রজন্মের বাঙালি ভাবা শুরু করেছে যে বাঙালির বাংলা সংস্কৃতিটা কি ছবি জগৎ থেকে উঠে যাচ্ছে, সিনেমা থেকে উঠে যাচ্ছে। কৃষ্ণেন্দু চ্যাটার্জি কি কিছুটা দায়িত্ব নিয়েছেন যে এইগুলো ফিরিয়ে নিয়ে আসে? আমার ভালো লাগে এই নিয়ে কাজ করতে, তাতে আমি জানি না সব লোকের ভালো লাগবে কিনা, কিন্তু আমার কিছু অডিয়েন্স আছে যারা আমার কাজ পছন্দ করে, কিছু না, সেটা অনেকটাই। এবং আমার বাংলা নিয়ে চর্চা করতে বেশি ভালো লাগে, ফলে আমার এই কখগত পিওর বাংলা ছবি ছিল, এইখানেও হাঙ্গামা তো তাই বাঙাল ঘটি, যেখানে এই ছবিটার কোনো আর হিন্দি ভার্সন হতে পারে না। আমি এরকম ছবি বানাই যেটার ভাষাটাই বাংলা নিয়ে, জমালয় জীবন্ত ভালো যেমন হিন্দিতে হবে না, কখনোই সম্ভব না। তো যে ছবিগুলো বাংলাকে প্রাধান্য দেয় সেরকম ছবি করতাম বেশি, গল্পগুলো আমার বেশি টানে। আমার গল্পে নর্থ ক্যালকাটা থাকেই সবসময়। কেন নর্থ ক্যালকাটা থাকে? আমার খুব পছন্দের, আমি বিশ্বাস করি, আমি একসময় হয়তো জমিদার ছিলাম, বাইজি ফাইজি নাচ দেখতাম, আমি ওখানে গেলে পুরো হারিয়ে যাই। আমার ওই 90s, আমি ফুল ফ্লেজেড একটা ছবি করার ইচ্ছে আছে, যে ওই সময়টা ধরে বিরাট বাজেট হবে হয়তো, কিন্তু তখনকার কলকাতার আমার এই নিয়ে আমি আলাদাভাবে রিসার্চও করি। তখনকার কলকাতার বাবুদের কিরকম কালচার, তখনকার কলকাতার বাইজি কালচার কি, তখন আর আড্ডা কি, এগুলো সব আলাদা করে যেদিনকে লেখা নামবো মাঠে, সব একসাথে নামবো। আপনি কি কমেডিটাই পছন্দ করেন খুব, নাকি ওই জীবনের স্রোতে কমেডিতে সুযোগ আগে পেলাম, চলো কমেডি করি? কমেডি আমার স্বতঃস্ফূর্ত। আমার আমাকে খুব সিরিয়াস লেখা লিখতে বললে আমার কষ্ট হয়, কষ্ট হয় ইন দ্য সেন্স লিখতে কষ্ট হয়, যে একটা সিরিয়াস ডায়লগ। কিন্তু আমাকে একটা সিরিয়াস সিচুয়েশন যদি বলে যে মজা করে দিতে, আমি মজা করে বেরিয়ে চলে আসবো, এটা আমার হয়ে গেছে স্বতঃস্ফূর্ত। যখন আপনি ফ্লোরে থাকেন, পরিচালনা করেন, তখন কিরকম পরিস্থিতিটা হয়? আমার ফ্লোরে কোনো রকম খারাপ কথাবার্তা, কোনো ঝগড়াঝাঁটি, কোনো অশান্তি কিচ্ছু থাকে না। আমার আর্টিস্ট যারা আছে তার সাথেও আমার সেরকমই রিলেশন হয়ে যায়। তো ওই সবাই বলেন আমরা মজা করে করেছি, এটা মজা না, প্রপার মজা আর কি। কোনোদিন আমাকে একটা রিপোর্টার এসে শুটিং দেখতে এসে মনে হচ্ছে না আপনার শুটিং চলছে, সবাই এত ক্যাজুয়াল, এত হাসি ঠাট্টা চলছে। আর আমি বিশ্বাস করি, যদি কমেডি ছবি করতে হয়, একটা অভিনেতার সাথে ঝগড়া ঝামেলা করলে তারপরে সে গিয়ে যে সিনটা করবে না, সেটা অভিনয় হবে, তার মধ্যে ওই কমেডিটা পাওয়া যাবে না। রেগে গেলে আমি বলতাম যে তাহলে 10 মিনিট একটু মাথাটা ঠান্ডা করে তারপর নাম, নাহলে এটা স্ক্রিনে রিফ্লেক্ট করে। ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি কি রেগে যান, রাগি ক্যামেরার বাইরে মানুষটা? আমি একটু সময় ঠিকঠাক না হলে আমার মাথা গরম হয়ে যায়। এবার কেউ আমাকে হয়তো খুব বড় প্রজেক্ট 4টে ডেকে, সে 5টা এলে আমি 4টে থেকে দাঁড়িয়ে আছি, আমার আর ওই 3-4 ঘন্টার আমি থাকি না নিজের মধ্যে, তখন যাই বসে চলে যাচ্ছি, এত বিরক্ত লাগে। এই যখন আপনি আপনার প্রথম ছবি ক খ গ ঘ তৈরি করছেন, 18 সাল নাগাদ ছবিটা মুক্তি পেল। হ্যাঁ, 17 মেকিং। 17। এই সময়টায় কি ভাবছেন আপনি, কোন পরিচালক আপনার উপর প্রভাব ফেলছে, বা যেটা হয় যে এরকম ভাবে বানাবো, ওরকম ভাবে বানাবো? না, আমি একটা হাতে খড়ি করেছিলাম, আমার একটা ছোট ছবি দিয়ে, সত্যদার কোচিং, যে ছবিটা যখন আমি ক খ গ তৈরি করছি তখন অলরেডি ছবিটা রিলিজ হয়ে গেছে, এবং হিউজ ম্যাসিভ রেসপন্স আর কি। তখন একটা ছোট বাংলা ছবি, যাতে কোনো মহিলা নেই, কোনো খারাপ কথা নেই, সেটা ট্রেন্ডিং 1-এ, ভারতবর্ষের 1 নম্বর ভিডিও টানা 3 দিন, এইটা আমার চোখ খুলে দিয়েছিল, যে তার ওই সাবজেক্টটা দিয়ে লোক টানার দরকার নেই আর কি। ফলে ওই কনফিডেন্সটা আমি ওই ছোট ছবিটাতে পেয়ে গেছিলাম, যেটা আমার করতে খুব সুবিধা হয়েছে। খারাপ কথা শব্দটা পেলাম আপনার কাছ থেকে, যেহেতু আপনি মিরাক্কেলের সঙ্গে অনেকদিন জড়িয়ে, কমেডিটার সঙ্গে জড়িয়ে, স্ট্যান্ড আপ কমেডির সঙ্গে জড়িয়ে। আমাদের বাংলায় যে সমস্ত স্ট্যান্ড আপ কমেডি হয় দেখতে পাই, বড় বেশি ডাবল মিনিং কথাবার্তা হয়, নন ভেজ জোকস। এই কালচারটা কি আমাদের বাঙালিদের মধ্যেই রয়েছে, নাকি হিন্দিতেও আপনারা অনেক বেশি করে জানবেন? রাজু শ্রীবাস্তবদের আমরা দেখেছি, কখনো ডাবল মিনিং? না, এটা অনেকগুলো কারণ থাকে। প্রথম কথা বলি, আমি যে সেক্স কমেডি লিখি না তা না, কিন্তু যখন আমি সেক্স কমেডি লিখতে বসবো তখনই আমি সেক্স কমেডি করবো। আমি সবার সাথে সব গুলোবো না, ভানুতে আমি এটা আনবো না। আবার যখন ওটা লিখবো তখন ওটাই অডিয়েন্স। আমার একটা খুব খুব পপুলার সিরিজ, খুব গালাগাল খেয়েছে, সেটা হচ্ছে টিপে ধর।
টিপে ধর আমার লেখা ছিল এবং 5 মিনিটের ভিউয়ার ছিল 7 কোটি তখনকার দিনে। যখন এত ভাইরাল আসেনি জিনিসপত্র তখনই তাই ছিল, কিন্তু তখন লোকে আমায় বলেছে অনেক কিছু তুমি কি করে, কিন্তু আমি ওটা লিখতেই বসেছি তাই আমি ওটা লিখেছি, কিন্তু আমি সব লেখাতে ওটা ঢোকাই না, সেটা আপনি দেখতে পাবেন না। কারণ মিরাক্কেলের 3টে বাচ্চা ছিল যারা কিন্তু পারফর্ম করে করেই চ্যাম্পিয়ন হয়েছিল, প্রত্যেকটা লেখাই আমার, এবং তারা ওই তাদের বয়সের মতো লেখা দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, মানে রীতিমতো লড়ে। ফলে কিন্তু একটা বিষয় থাকে কি, এই অনেক রকম শুটিংয়ের প্রসিডিওর থাকে, মানে আজকে ধরুন আমার একটা এপিসোড শ্যুট হচ্ছে 60টা এপিসোড, এবারে স্বাভাবিকভাবে কোনো কারণে সেই টাইমটাই দেওয়া হলো না পরের শিডিউলে, 1 সপ্তাহের গ্যাপে আরও 60টা এপিসোড। এবার ধরে নিন এই 60টা খুব মন দিয়ে লেখা হলো, তার আগে 3 মাস গ্যাপ ছিল, পরের 60টার জন্য কোনো চ্যানেল বা কেউ টাইমই দেয় না আর্টিস্ট, তারা তাদের ডেট দেখে, আমার আর 1 মাস কোনো ডেট নেই, আমি কিন্তু পরের 7 দিন পরেই আমার 4টে ডেট লাগবে শুটিং। এবার এই 60টা তো আমায় তুলতে হবে, আমাকে বা আমার মতো যারা লেখে তাদের তো এই 60টা এপিসোড তুলতে হবে, তখন তো তারা শুনবে না যে তুমি কি করেছো, তারা তো সাজিয়ে গুছিয়ে পারফরমারদের দাঁড় করিয়ে দিতে হবে, তারা বলবে, এবার কিছু একটা বলতে হবে। এবার এই কিছু একটা বলতে গেলে খুব সহজ টুল হচ্ছে বিলো দ্য বেল্ট কমেডি, কারণ সেটা নিয়ে অনেক সহজে মজা করানো যায়, তার পেছনে খাটতে হয় না, আর যে তার পেছনে মানে ভালো জিনিস বলার জন্য যে খাটনি হয় সেই টাইমটা দেয়া হয় না। মাননীয় দর্শক, ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি গত কয়েক মিনিটে যে কথাগুলো বললেন না, এই যে আমাদের এত প্রশ্ন যে কেন বাংলার কমেডি খানিকটা এরকম, বড় সুন্দর করে বুঝিয়ে দিলেন। আপনিও তো দর্শক ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি কখনো কখনো, আচ্ছা আপনি একজন বাঙালি হিসেবে যখন তথাকথিত হিন্দি কমেডি দেখেন আর আমাদের কমেডি দেখেন, এই দুটো দেখে কি মনে হয়, এই দুপাশটা দেখে কেমন আমরা এগিয়ে পিছিয়ে? না, আমাদের অডিয়েন্সটা অন্য ভাষার কমেডি খুব সহজেই হেসে ফেলে, কিন্তু বাংলায় যখনই তারা ফিরে আসে, যখনই তাদের ভাষা নিয়ে কমেডি হয় তখন তারা খুব চুলচেরা বিচার করে। এবং এটা এত বছর, আমি তো প্রায় 17 বছর ধরে কমেডি লিখছি, টেলিভিশন, ইউটিউব, সিনেমা, ছোট পর্দা, বড় পর্দা, আমার সব মোটামুটি অডিয়েন্সটা আমি পালস বুঝি, এইটা একটা বেসিক সমস্যা। মানে এইখানে ওই জন্যই সেম কারণে এখানে কোনো ক্যাফেটেরিয়া, কোনো রেস্টুরেন্টে স্ট্যান্ড আপ কমেডি কম, সেই তুলনায় বাংলাদেশে অনেক বেশি, হিন্দিতে অনেক, এখানে দেখতেই পাবেন না। কিছু আছে, এখন কিছু হচ্ছে যারা বলছে, কিন্তু সেই কিছুটা তাদেরই আশেপাশের বয়স ওরিয়েন্টেড, মানে একটা 20 বছরের ছেলে পারফর্ম করছে, ওই বয়সটা কিন্তু 28 থেকে 30-এর মধ্যেই অডিয়েন্স, তারাই মজা পাচ্ছে, হাসছে, তার বেশি আর এগোচ্ছে না। যেখানে হিন্দিতে কিন্তু বিরাট মার্কেট, তারা বিরাট মজা পাচ্ছে, আমারও দেখে মজা হয়, কিন্তু সামহাও কেন জানি না বাংলাটাতে অত মজা পাই না। সেটা বলার হতে পারে, কন্টেন্টের হতে পারে, কিন্তু একদম যে নেই তা না, মানে হাতে গোনা বেশ কিছু জন আছে। আপনার মতো মানুষকে সামনে পেয়েছি তাই জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি প্রিয়দর্শন বা তার টিম একের পর এক ওরকম কমেডি ছবি বানিয়ে গেল যেগুলো রোজ দেখে মানুষ, রোজ দেখে, বাংলায় এরকম ছবি বানানো যায় না? হ্যাঁ, বরং ওই ছবিগুলোই বানানো উচিত বাংলাতে। তাহলে বাংলায় কত কিছু কপি করা হয়, অথচ প্রিয়দর্শনের ছবির মতো ছবি বানানোর কথা। বাঙালি কি সত্যি এতটা পিছিয়ে যে বাঙালি ভাবলে দে দানাদান বানাতে পারে না, মালামাল উইকলি বানাতে পারে না? বাঙালি তো পারে, আপনারা তো পারেন। আমার তো কি, এই 2-3 দিন আগে একটা ইন্টারভিউ আমি বলিনি একদমই, সে আমাকে বললো যে আপনি কি তাহলে বাংলার প্রিয়দর্শন? এলাম না, নামটার পাশে বসার যোগ্যতা নেই, উনি ওপরে আমি নিচে। কিন্তু আমার ভালো লাগে ওই প্যাটার্নটা, মানে লোকে আসুক, মজা করুক, এবং যখন এটা টেলিভিশনে লোকে দেখবে যেন ঘোরাতে না পারে, আটকে যায়। এই আটকে যাওয়াটাই তো ম্যাজিক, যেটা যদি করতে পারি। আগামী দিনে একদম প্রিয়দর্শনের মতো একই ঘরানায় আপনার থেকেও এরকম জিনিস পাওয়া যাবে? হ্যাঁ, আমার ইচ্ছা হয়, কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করে তো, মানে কমেডি এখানে এরকম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে খুব নাম করা ডিরেক্টর, তার সাথেও কাজ করেছি, অথচ সে কিন্তু প্রডিউসারকে বলেছে যে কমেডি ছবিতে কেউ এত দামি ক্যামেরা নেয়, কমেডি ছবি বাংলার বাজারে কমেডি ছবি কত টাকা আপনাকে দেবে, বুঝতে পারছেন তো? এই রকম হচ্ছে এই সাপোর্টের ব্যাপারটা এরকম জায়গায় দাঁড়িয়ে আছে, এবং সিরিয়াস মানি একটা বিরাট কঠিন। কটা কমেডি ছবি অ্যাওয়ার্ড পায় বলুন না, বা কটা কমেডি ছবি আসে? এই যে এবারে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যে অ্যাওয়ার্ড ছিল, তাতে 2টো ছবি ছিল কমেডি, রমলায় জীবন্ত বানু আর বুমেরাং। এবার এই দুটো সারা বছরের যদি এত ছবির মধ্যে থেকে 2টো কমেডি ছবি, হয়তো এবছরে অনেকগুলো দেখছি ট্রেন্ড, কিন্তু এটা তো ট্রেন্ডই না। মানে কটা ন্যাশনাল অ্যাওয়ার্ড বাংলা ছবি কমেডির পায় বলুন তো?
তো ফলে কমেডির স্কোপটাই দেওয়া হয় না, কমেডিকে এমনি গলা টিপে মেরে দেওয়া হচ্ছে, তো স্বাভাবিকভাবেই সেটা কমতে থাকে না। কমেডির গলা টিপে মেরে দেওয়া হচ্ছে, আমরা আবার আসবো কমেডিতে, কিন্তু ডাক্তারবাবুকে পেয়েছি তো তো এই কথা থেকে এড়োতে পারছি না নিজেও। তাহলে এখন আপনি ডাক্তারি করেন না, কিন্তু একটা সময় তো করতেন। আমাদের রাজ্যটা জুড়ে কিছুদিন আগে তুলকালাম, কত মানুষ মাঠে নামলেন একটা বিচারের দাবি, আজও চলছে দিকি দিকি আগুন এদিক ওদিক। এরকম একটা পরিস্থিতিতে আপনার ভেতরেও তো একটা ডাক্তারি সত্তা আছে, আবার মানবিক সত্তাও আছে। আপনার মনটা কি হচ্ছিল, কি ভাবছিলেন? না না, খুবই খারাপ লেগেছে, কারণ আমি আরজি করে যে ঘটনাটা ঘটেছে বা যেখানে আছে, আমি শম্ভুনাথে দীর্ঘদিন ইন্টার্নশিপ করেছি, ফলে কোথাও না কোথাও ওই ছেলেগুলোকে আমি নিজেকে খুঁজে পাই। এবং বিশ্বাস করুন, এখনও শুটিং ফ্লোরে গেলে যত আমার আনন্দ হয়, তার থেকে একটা হসপিটালে গেলে বেশি আনন্দ পাই, কারণ আমি তো কোথাও না কোথাও নারীর টানটা ওখানে আছে। আমার ওই হসপিটালের গন্ধ, এই জিনিসগুলো আমার এখনও হেভি পছন্দের। এখনও যদি বলা হয় ওখান থেকে ওখানে সুযোগ পাই, তাহলে আমি চলে যাব। ফলে আমি মানে আমার মন থেকে, ঘটনাটা তো খারাপ ঠিকই আছে, সেটা তো একটা আলাদা অবশ্যই খারাপ লাগা, তার সাথে যে ছেলে মেয়েগুলো যুক্ত হয়েছে বা যে যে জায়গাটার উপরকে, মানে স্বাস্থ্যর ওপরকে, এখানে স্বাস্থ্যকে তো নিয়ে সব থেকে বড় সারা পৃথিবীতে ব্যবসা হয়, এত বড় ব্যবসা আর অন্য কোনো ব্যবসা দেয় না যেটা নিয়ে স্বাস্থ্যতে হয় আর কি। তো এইটা খুব খারাপ লাগা, কিন্তু কিছু করার নেই, কারণ আমার বলার মতো জায়গাও নেই, আর আমি করে উঠতে পারবো না, হয়তো প্রতিবাদটুকু করতে পারি। আনুষঙ্গিক ছোট্ট আরেকবার জুড়ে দেওয়া, যেহেতু তখন যখন আপনি ইন্টার্ন করছেন, তখন এমন কোনো ঘটনা, এই আজ যা ঘটছে লোকে দেখছে সাধারণ মানুষ, তখনও কি এরকম ছিল পরিস্থিতি? না না না, মানে পরিস্থিতি, হসপিটালের চাপ চিরকালের, মানে যেখানে খুব প্রচুর টাকা দেয়া হয় তাদের প্রচুর বড় লোকের ভিড়, যেখানে একদম ফ্রিতে ট্রিটমেন্ট হয় সেখানে একদম গরিব লোকের ভিড়, কিন্তু ভিড় সব জায়গাতেই থাকে। মানে আমার মনে আছে শম্ভুনাথে যদি এমার্জেন্সি যখন ডিউটি করতাম, সকালবেলা উঠে 40 জনের ব্লাড টানতে হতো আমাদেরকে, নিয়মই হচ্ছে ভোরবেলার ব্লাড টেনে 9টার মধ্যে জমা দিয়ে দিতে হতো। পেশেন্ট মাটিতে শুয়ে আছে, একজন মাকে তার ছেলেরা ভর্তি করে দিয়ে গেছে, তারপর নিতে আসছে না, হসপিটাল তো ফেলেও দিতে পারছে না, সে মা একটা বেড অকুপাই করে পড়ে রয়েছে, বারান্দা দিয়ে পরপর রুগী শুয়ে রয়েছে। এবার একটা ডাক্তার কত পেশেন্ট দেখবে, তার তো একটা লিমিট আছে, একটা জায়গায় গিয়ে তো মেন্টালি ব্লক হয়ে যায়। এবার এটা ওই ডিম আগে না মুরগি আগের মতো ব্যাপার, আবার ওইটাই যে সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো আরও 10টা হসপিটাল হয়ে যাবে, সেই স্ট্রাকচারও নেই আমাদের, আবার রুগী যে কমে যাবে সেটাও কখনো হতে পারে। এইটা চলতেই থাকবে, এর কোনো সমাধান নেই। একটু আগে বললেন কি বা করতে পারি আমার বলার জায়গায় প্রতিবাদটুকু ছাড়া, ঠিক। আবার আপনি তো সেখান থেকে আজ পরিচালক, প্রতিষ্ঠিত পরিচালক, বেশ কয়েকটা ছবি পরিচালনা করলেন, কখনো এরকম প্ল্যানিং থাকবে নাকি? আমি বলছি না এই বিষয়ের ওপর করতে, কিন্তু আমাদের স্বাস্থ্য। না, আমার কাছে গল্প আছে, মানে আমি একটা গল্প তো রিসার্চ করে করে এগোচ্ছি আস্তে আস্তে, যেটা যখন নামবো তখন মানে ফুল ফ্লেজেড নামবো আর কি, মানে আমার রেডি হচ্ছে বোম। এবং সেইটা এখানকার যারা তথাকথিত রাইটার তাদের মাথায় ওই গল্প আসবে না, কারণ ওই ঘটনাগুলো জানেই না। মানে যে রুটটা আমি দেখে এসছি এত বছর ধরে ট্রিটমেন্টের বা হসপিটালে থাকার, সেইটা আমজনতার জানা মুশকিল, তাদেরকে কারোর থেকে জানতে হবে, আর আমি নিজের দেখে জেনেছি আর কি। যেমন আমরা টেলিভিশনে দেখি বা বাইরে দেখি, গব্বর ইজ ব্যাক, একবার দেখালে সেই ছবিটাও কিন্তু মানুষ দেখতে খুব পছন্দ করে। আসলে স্বাস্থ্য ব্যবস্থাটা দেশেরই, রাজ্যগুলো নয়, নানা জায়গায় অনেক ফুটোফাটা আছে যেগুলো দেখলে মানুষের কষ্ট হয়। আপনার মতো মানুষ যখন পরিচালক হিসেবে এরকম ছবি বানাবেন, নিশ্চয়ই আমাদের দেখতে ভালো লাগবে। আর ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি, আর কোন জনার যেটা মনে হয় যে এবার আমি একটা ছবি এর ওপর করবো, এরকম কিছু মনে হয়? হ্যাঁ, মানে আমার কমেডিটাকে কমন রেখে বাকি সবগুলো টাচ করার ইচ্ছে আছে, যেগুলোতে লোকে কম কাজ করে আর কি। মানে কমেডি, সাইকো থ্রিলার, কমেডি, কোনো থ্রিলার, মানে কমেডি সব কিছুর মধ্যে। হরর কমেডি তো প্রচুর এখন খুব চল হয়েছে, কিন্তু এই প্রত্যেকটার মধ্যে যদি কমেডি ঢোকানো যায় তাহলে সেই গল্পটা কোন দিকে যায়, সেরকম যদি হয়। এখন যাদেরকে দিয়ে কাজ করলেন, যাদেরকে নিয়ে করলেনও না, এই মানুষগুলোর মধ্যে কি মনে হয় কার কমেডি সেন্স কেন বা কমেডি অভিনয়টা খুব ভালো করে? শাশ্বত চট্টোপাধ্যায়। মানে আমি এত বছর মানে 16-17 বছরের কাজ করার অভিজ্ঞতায় বলতে পারি যে ওই মানুষটার আমি ফ্যান হয়ে গেছি। মানে আমি রীতিমতো ফলো করি এখন আজকাল
শাশ্বত থাকে। মানে শেখার মানে আমি কি আদর্শবান, আমার 10 গুণ, তার 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 ফোকাস, তার কাজের ইচ্ছে, তার ডেডিকেশন, মানে 10% পেলেই বসতে যাবো। আমার আপনাকে জিজ্ঞাসা, আচ্ছা যারা খুব ভালো কমেডি করে, আপনি নিজেও, তারা কি ওই ধরনের অভিনয় ভালো করতে পারেন না? অভিনেতারা সব অভিনয় ভালো করতে পারে? কি হয়, শাশ্বত চট্টোপাধ্যায় কলকিতে দেখছিলাম, ওরকম একটা ভয়ঙ্কর মানুষ, বব বিশ্বাস তো আবার এখানে কি সুন্দর আপনার জমালয় জীবন তোফানতে হেসে হেসে হাসালেন মানুষকে। আপনি নিজেও তো করেন। সিরিয়াস অভিনয় আর কমেডি করা দুটোর মধ্যে কোনো, কমেডিটা তো একটু বেশি কঠিন। মানে আমি বা আপনি যে কেউ, আমাদের জীবনে অনেক দুঃখ থাকে, আনন্দের থেকেও দুঃখের সংখ্যা অনেক বেশি, ফলে কাঁদার জন্য বেশি টাইম নিতে হয় না। মনে মনে ভেবে নিই যে আমার ও চলে গেছে, আমারও নেই, ও থাকলে কি হতো। এই দুঃখ, একটা ছোট্ট দুঃখ সঙ্গে সঙ্গে মন ভারী করে দেয়। কিন্তু আপনি ভাবতে চেষ্টা করুন যে আমি আনন্দ পাবো, আপনাকে অনেক ভাবতে হবে আমার এই ব্যাংকের টাকা এটাতে আনন্দ পাওয়ার মতো আছে কি না, আমি কাল ওই কাজটা করবো কিন্তু ওটা কি খুব একটা ভালো হবে, অনেক কনফিউশন আছে। ফলে দুঃখটা খুব সহজে পাওয়া যায়, কিন্তু আনন্দ পেতে গেলে অনেক খাটতে হয়, কাঠখড় পোড়াতে হয়, লেখার ক্ষেত্রেও, অভিনয়ের ক্ষেত্রেও। চারপাশে এখন ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি, আমরা খানিক কমেডি নিয়ে আলোচনা করেছি, একটু সিরিয়াস হলো ডাক্তার। এটা ভ্যালেন্টাইন্স ডে উইক চলছে, এটা প্রেমের সপ্তাহ বলুন, বসন্ত এসে গেছে। আপনার জীবনে বসন্ত কিভাবে এসছে, আপনার জীবনের প্রেম, এগুলো নিয়ে বিশেষ জানা নেই আমাদের। না, এটা বেশি বলা হয়নি কোথাও। আমার কলেজ লাইফের বন্ধু, সেই এখন আমার গিন্নি, আমরা বন্ধুই বেসিক্যালি, কারণ আমাদের মধ্যে ওই রকম সম্পর্কটাই তৈরি হয়নি যে বর বউ ব্যাপার। তো ফার্স্ট ইয়ার থেকেই আলাপ, মানে প্রেম নেই, আলাপ। কারণ কলেজে প্রেমটা ঢুকতে দিইনি, কারণ কলেজে পড়াশোনাই করেছি, এইসব হয়েছে অনেক পরে। কলেজে ফুল ফ্লেজের ঠিকঠাক পড়াশোনা হয়, তো এই সেম ব্যাচ, সেখান থেকে এত বছর, 22 বছর আলাপ। এই যে এখন আপনি লেখেন নিয়ম করে, এই লেখাতে কতটা প্রেরণা? মানে পুরোটাই, মানে একটা টাইমে ছিল আমার মা, যখন লিখতাম মানে আমার হাতে মা আমাকে ডায়েরি ভরে গেলে আবার নতুন ডায়েরি এনে দিত। এমন কোনো লেখা ছিল না যে মাকে না শুনিয়ে আমি কোথাও পারফর্ম করেছি, বা সেটা যত অন্য রকম লেখা হোক, যত বড়দের লেখা হোক, আমি মাকে শুনিয়ে যেতাম আর কি। এবার সেটা একটা টাইমে গিয়ে মায়েরও সময়ের অভাব হলো, আমারও প্রচুর কাজের মধ্যে সব শোনানো হতো না, কিন্তু কিছু মাকে শোনাতাম, কিছু ওকে শোনাতাম। তারপরে মা চলে গেল, এখন পুরোপুরি ওর সাপোর্ট। পুরোনো গানকে নতুন আঙ্গিকে নিয়ে আসার একটা চল দেখলাম আপনার জমালয় জীবন তখন, তো ভালো লাগলো। মানুষ গুনগুন করেই গাইলো গানটা। যদি এরকম একটা সিকোয়েন্স পান, আপনি আপনার ওয়াইফ দুজনে মিলে এরকম একটা গান গাওয়ার সুযোগ পাবেন বাংলা ছবির, কোন গানটা গাইতেন? ওই আমার ছবির গানই গাইবো না, ওটা আমার গান বলে ওই গানটা। ডক্টর কৃষ্ণেন্দু, পুরোনো দিনের যাদেরকে এখন আর আপনি চাইলে পাবেন না জৈবিকভাবে, এরকম কোনো মানুষ যাদেরকে নিয়ে করতে পারলে? তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, নবদ্বীপ হালদার, হরিধন বন্দ্যোপাধ্যায়, বসন্ত চৌধুরী, বসন্ত চৌধুরী আছেন অবশ্যই, অসিত বরণ, অজস্র। পুরোনো বাংলা ছবি আর আজকের বাংলা ছবি, এই দুটো নিয়মিত দেখেন? পুরোনো ছবি দেখে বড় হয়েছে, আজও দেখেন? আমি মাছ কাঁটা না বেচেই খাই। আর এখনকার ছবিও দেখেন? কি কি আপনার পার্থক্য কি চোখে পড়ে? পার্থক্য মানে চরিত্রগুলোর সরলতাটা হারিয়ে গেছে, মানে যদি এক কথায় বলি। মানে এখনকার সময়, অবশ্য সেটাও ঠিক যে তখনকার সময়ের মতো তখনকার চরিত্র, এখনকার সময়ের মতো এখন, কারণ এখনকার চরিত্র অনেক জটিলতা এসেছে। আমরা যতই রিমেক করি না কেন, 74.5 আর বানাতে পারবো না, কারণ 74.5-এর ওই সরলতাটাই নেই আমাদের এখন জীবনের মধ্যে। যে অফিস টাইমে না গিয়ে 4টে ছেলে একসাথে গান গাইছে, এই কালচারটাই তো উঠে গেছে। এখন তো যে যার মতো বারে চলে যাচ্ছে, ডিস্কোতে গিয়ে গান গাইছে, যে যার মতো প্রেম করছে, ফোনে ব্যস্ত। ফলে আমি চেষ্টা করলেও পারবো না, এটা তো কিছু করার নেই, এটা হারিয়ে গেছে। আপনার কৃষ্ণেন্দু চ্যাটার্জির সরল জীবনযাপন কেমন? মানে মাননীয় দর্শক, আমরা যদি জানতে চাই যে মানুষটা সকাল থেকে রাত অবধি কিভাবে কাটে? না, আমার কোনো রেস্টুরেন্ট, মানে কোনো বার, কোনো ডিস্কো জায়গা আমার গেলে দম বন্ধ লাগে, ফলে আমি যাই না। মানে কেউ নিয়ে গেল, কোনো মিটিং হলো, আলাদা ব্যাপার। আমি যেচে কোনো দিন গিয়ে আমি যাই না। আমি ওই একটু
হয় ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি বলতে আর এখন বউ মেয়ে বাবা ওই থাকি, আর নয়তো আমি একাই থাকি ঘন্টার পর ঘন্টা। আর সিনেমা দেখলে অদ্ভুত দেখি, মানে সকালবেলা 74.5 দেখে, দুপুরবেলা পুষ্পা 2 দেখে, রাতের বেলা আমি আবার হয়তো বিদ্যাপতি দেখলাম। মানে আমার ছবির জার্নি এরকমই হয়, সারাদিনের টেস্ট আর কি। আর আমি গল্প পড়তে আমার ভাল লাগে না, আমি যত অরিজিনাল স্টোরি মানে এর ওপর রিসার্চ সেইগুলো পড়তে আমার বেশি ভালো। তাই পড়াশোনা সারা মোটামুটি দিনে ঠিকঠাক হলে প্রায় 8-9 ঘন্টা লেখা, আড্ডা মারা এই করেই কাটে। সাউথ কি গ্রাস করে নিল রাহুর মতো বাংলার ছবি? না, সাউথ শিখিয়েছে যে ভালো ছবি কি করে করতে হয়। মাননীয় দর্শক, এই লাইনটা তো শোনার মতো বা রিপিট করে শোনার মতো। সাউথ শিখিয়েছে ভালো ছবি কিভাবে করতে হয়, এমনটা আমি অন্তত কাউকে বলতে শুনিনি। কিরকম খাদান দেখলেন? হ্যাঁ, খাদান পুরোটা দেখা হয়নি, অল্প দেখেছিলাম। না, আমি এই কারণে বলছি, প্রথম কথা হচ্ছে আমরা একটা জিনিসের ভেতরটা, মানে কেন একটা ছবি সাউথের এত মার্কেটের হিট হয়। আমরা তো একটা মানুষ ডাক্তারি যখন পড়ি তখন কিন্তু স্ট্রাকচারটার পড়ি, আমরা লোকটার পড়ি না, যে এই সুনীলের আমি বডি পড়ি না, আমি ওই কঙ্কালটার পড়ি। তাহলে সাউথের ছবি কেন হিট হচ্ছে, তার যদি কঙ্কালটা দেখতে হয়, তাদের গল্প, ওরা এখন ওদের কিছুতেই ওদের কালচারে কিন্তু ইংলিশ বা অন্য কোনো ভাষা ঢুকতে দেয় না। ওরা মারপিটও করে, ধুতি পড়ে, ওরা দেখায়ও কিন্তু ওদের আঞ্চলিক মানে কান্তারা যে ছবিটা, মানে ওরা তো সব ওদের কালচারটা নিয়েই সিনেমাটা। জালিয়াকাট্টু বোধহয় আপনি বলতে চাইছেন? হ্যাঁ, না, ওই তো পুরোনো একটা আদিবাসীদের ঠাকুরের ওপর যেটা হলো কান্তারা, তো হ্যাঁ, তো ওই ওদের ওইটা নিয়ে, ওই কালচারটাকে নিয়ে এইটা কিন্তু। আর তাছাড়া মেকিং যে কোন লেভেলের হতে পারে, মানে দেখানো, সেইটা এই কটা ভালো জিনিস নিতে পারলে বাংলা ছবি তো উন্নতি হবে। উন্নতি আছে, কিন্তু তবু ওরা শেখায়, এটাকে শেখার মতো। ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি ছবি করতে গিয়ে কি বুঝলেন? ছবিতে স্টার থাকাটা খুব জরুরি। ছবি করতে গিয়ে বুঝেছি, তার আগে খুব বড় বড় মনে হতো ছবি নিজের দমে চলবে, কিন্তু এখন সময় পাল্টে গেছে, এখন একটা ফেস ভ্যালু লাগে। কারণ আমি দেখেছি যে পুষ্পা 2 যেদিন রিলিজ হলো সেদিন আমার ভানু চলছে তখন ফুল ফ্লেজে, তার আগে 3 সপ্তাহ 4 সপ্তাহ হয়ে গেছে, এবং পুষ্পা 2 হাউসফুল, সাউথ সিটির পাশের স্ক্রিন ভানু হাউসফুল, একটা 900 কোটি টাকার ছবি, একটা 2 কোটির কমের ছবি। তাহলে হিটটা দুটো কারণে হাউসফুল দিচ্ছে, একটা রোববারের মতো বাজারে যে ফুল ভর্তি, দুটোই 500 লোক, তার বেশি তো ঢুকতেই পারবে না। তার কারণ এক হচ্ছে গল্প ম্যাটার, যাই করে, কিন্তু ফেস, ভানুর ফেস কিন্তু দুজন, একজন না, ওখানে তো হিরো দুটো, এক শাশ্বত চ্যাটার্জি, তার উপরেও আছে ভানু বন্দ্যোপাধ্যায়, এটা ম্যাটার করে। এবং প্রচুর ছবি আছে ভালো গল্প, ভালো কিছু হওয়া সত্ত্বেও, এবার 100টার মধ্যে 3টে ছবি আছে যে ঠিক আছে বেরিয়ে যায়, মানে লোকে পছন্দ করে, কিন্তু হলে আসার অবধি আমাদের এখন এত অপশান এসে গেছে না, হলে টানার জন্য একটা ঠিকঠাক লোক, অভিনেতা তো প্রচুর আছে, কিন্তু এই যে ফেস ভ্যালুটা লাগে, মানে এটা আমি ফিল করলাম বিষয়টা। বাংলায় তো ফেস ভ্যালুর সংখ্যা খুব কম, সীমিত, 2-3 জনের মধ্যেই ব্যাপারটা ঘোরাফেরা করবে। আর কি ইচ্ছে বাংলার মধ্যে? এই জন্য আমার ইচ্ছে যে আমার একটা ফেস ভ্যালু বানাতে। সেটা কিভাবে সম্ভব? যেটা লোকে কৃষ্ণেন্দুর ছবি বলে আসবে, তাহলে আমাকে আর কোনো অভিনেতার উপর ডিপেন্ড করতে হবে না যে আমাকে ওকে নিতেই হবে, নাহলে লোকে দেখবে না, আমি করছি তাই লোকে দেখবে, তাহলে আমি আরই সুবিধে, মানে আমি যদি একটা ব্র্যান্ড হয়ে উঠতে পারি কোনোদিন, আমার লেখা লোকে পছন্দ করে, মানে গল্পটা হিরোর গল্প হবে না, ডিরেক্টরের গল্প, ডিরেক্টরের সিনেমা, যেমন সত্যজিৎ রায়ের সিনেমা, এটা কিন্তু গোপীগান বাঘাবাইন কিন্তু রবি ঘোষের ছবি নয়, উৎপল দত্তের ছবি নয়, সত্যজিৎ রায়ের সিনেমা। এবার তার লোকটা যাকেই খুশি নিক, লোকটাই তো ব্র্যান্ড। অনুরাগ কাশ্যপের ছবি এরকম হয়। অনুরাগ কাশ্যপের নাম বললেন, অনুরাগ কাশ্যপ এসে বলে গেলেন ঘাটিয়া ফিল্ম, গায়ে লেগেছিল? ঠিক বলেছেন? হ্যাঁ, কিছুটা তো ঠিক বলেছে। আমরা সেই সব ছবিকে তুলে আনছি উদাহরণ হিসেবে, যে ছবিগুলো ভালো, কিন্তু উনি যদি ওভারঅল বিচার করে বলে থাকেন, তাহলে 100টার মধ্যে কটা ছবি ভালো, আপনি কটা নাম বলতে পারবেন আগের বছর রিলিজ ছবি? আপনি বলতে পারবেন না, কিন্তু ছবি কিন্তু 150টা ছবি হয়েছে। অনুরাগ কাশ্যপ তো 150টা ছবি ধরে বলেছে, যেখানে প্রোডাকশনের কোয়ালিটি টোটালিটিতে খারাপ হয়েছে, কমেছে। হতে পারে সেই খারাপের মধ্যে আমারও কোনো ছবি পড়তেই পারে, কিন্তু ওভারঅলে তো কমেছে। এখন এত কম বাজেটে ছবি করার একটা প্রবণতা,
মানে কোনো রকমের ছবিটা ওটাকে ছবিই বলা যায় না, ভাবনা চিন্তা প্রচুর, কিন্তু সেই জিনিসগুলো তৈরি করতে টাকা দেওয়া হচ্ছে এইটুকু, তো বানাবে কি লোকে? অনুরাগ কাশ্যপের কথা হলো, গ্যাংস অফ ওয়াসিপুর টাইপের ছবি ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি বানাতে পারেন? আমার সিরিজ লেখা চলছে, সিরিজই ভাবনা চিন্তা আছে, সিরিজ চলছে, মানে যখন দেখাবো তখন ওই লেভেলেরই দেখাবো। সমসাময়িক অন্যান্য পরিচালকদের কাজ দেখেন, তারা কি কি ছবি বানাচ্ছে সেই ছবিগুলো দেখেন? আচ্ছা, কাজও তো করছেন এই সময়েই, টালিগঞ্জে বলুন, টলিউডে বলুন, যেভাবে বলি বিষয়টাকে, রাজনীতি চলছে, এই পরিচালকরা কাজ বন্ধ করে দিচ্ছেন, করছেন না, করে দিচ্ছেন মানে তারা তো কাজ তো বন্ধ হয়নি, কাজ বন্ধ হয়নি। এই যে টানাপোড়েন গুলো চলে, সমস্যা চলে মাঝে মধ্যেই, কিভাবে দেখেন? বা আপনার উপর কোনো সমস্যা কাজ করতে গিয়ে? সমস্যা তো একটা হয়, কারণ এই বাজেট ওয়াইজ একটা সমস্যা হয়। আবার এটাও ঠিক যে ওই যে তথাকথিত গুপি করলে যে প্রচুর টাকা বাঁচানো যায়, এইটা একটা অভ্যেসের মতো আর কি। মানে যখনই দেখছি গুপি করলে 10 টাকা বেশি বাঁচছে, ফলে সবাই গুপি করার ধান্দা মারছে, কিন্তু সেটা করতে গিয়ে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, ফলে সেই কম্প্রোমাইজটা তখন মাথায় থাকে না। মানে বুক ফুলিয়ে শ্যুট করাটা একটা কিছু সুবিধে আছে, কিছু ফেসিলিটি পাওয়া যায়, যেটা গুপিতে আমায় চুপি চাপি করতে হয়। এটা আমি জীবনে কোনোদিন গুপি করিনি, আমার কোনোদিন করার ইচ্ছেও নেই। মানে আমি সত্যদার কোচিনও করেছি ফুল টিম নিয়ে, এবং একটা ছোট প্রডিউসার ছিল, আমার ব্যাংকের টাকা চলে গেছে, আমি ওটা গুপি করলে আমার তার থেকে কিছু টাকা পকেটে থাকতো, যে টাকাটা আমি এখনো পুরোটা তুলে উঠতে পারিনি, কিন্তু তবুও তখনও করিনি, এখন তো প্রশ্ন নেই। টাকা চলে যাওয়ার কথা মনে পড়লো যে এই পর্যায়ে এসে জীবনের কি মনে হচ্ছে, ওই পেশাটা যেটা ডাক্তার হচ্ছিলেন ঠিক ছিল, তাতে দুটো বেশি টাকা পয়সা করতে পারতেন না? এটা ঠিক না, টাকা তো এখানে বেশি, টাকা এখানে বেশি, মান সম্মানটাও তো বোধহয় এখানে যথেষ্ট হচ্ছে না, ওইটা অন্য মান সম্মান। মানে এখানে হয়তো 200 লোক একসাথে চিৎকার করবে, ওখানে একজন প্রাণে বেঁচে গেলে সে সারা জীবন চিৎকার, দুটো আলাদা, দুটোর পার্সপেক্টিভ আলাদা, ওটা অনেক বেশি জরুরি। বাড়ির লোক, যখন আপনি পরিচালক হিসেবে প্রথম ছবিটা করলেন, মা বাবা তাদের দিক থেকে কি পেলেন, কেমন? মা তো খুবই আপ্লুত। মা আমার তখন, আমার বিয়ের অনেকগুলো বছর পেরিয়ে গেছে, আমার বউ খুব আপ্লুত, ফলে রেসপন্স তো মানে বাড়ির সাপোর্ট বিরাট, আর এখন তো আমার ওয়াইফের বিরাট সাপোর্ট। 17-18 বছর গিটার বাজিয়েছেন, কখনো মনে হয় নিজের ছবিতে একবার সুর দিয়ে দেখবেন? হ্যাঁ, ইচ্ছে আছে। আমার এটাও ইচ্ছে ছিল যে কোনোদিন, আমার মাও খুব রেডিওর এ গ্রেড আর্টিস্ট ছিল, মনে হয়েছিল যে কোনোদিন মাকে দিয়ে একটা প্লেব্যাক সিঙ্গিং করাবো, মা টাইম দিল না, চলে গেল। নাহলে যে সময়টা করানোর মতো জায়গা তৈরি হচ্ছিল, সেই সময়টাতেই বেরিয়ে গেল, নাহলে হয়ে যেত। এইবার তো করেই ফেলতাম। ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি কষ্ট পান? হ্যাঁ, প্রচন্ড। কিভাবে রিয়াক্ট করেন কষ্ট পেয়ে? রিয়াক্ট করি না, রিয়াক্ট করে লাভ নেই, তো কি করবো, তখন দুপাতা মোজাজ কিছু লিখি আর কি। মানে এরকমও হয়েছে, আমি আমার কাঁধে রয়েছে, আমার ঠাকুমাকে নিয়ে যাচ্ছি, তখন একটা লোক বলছে, দাদা একটা জোক শোনান না, মানে এটা আমার সাথে হয়েছে পুরো। সে ভুলে গেছে যে আমার কাঁধে কেউ রয়েছে, আমি নিয়ে যাচ্ছি তাকে শ্মশানে। এটা অনেকবার হয়েছে, আমাকে শ্মশানে গেলে কত লোক বলে, দাদা একটা জোক শোনো, হয়তো সে হাসতে চায় ওইখানে গিয়ে, কিন্তু আমার সাথে হয়েছে এটা। দর্শক কি বলছেন মানুষটা, যেহেতু এরকম একটা জায়গায় এলেন, তা হলো যে কমেডিয়ান হিসেবে, স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে, পারফর্মার হিসেবে এমন কিছু যেটা দারুণ লেগেছিল? আমার 3টে সিরিজ ছিল, 3টে সিরিজ খুব মজা করেছে। এক হচ্ছে হীরক রাজা, কারণ এটা সব থেকে বড় অ্যাচিভমেন্ট বলতে পারেন, যে বিজয়া রায় মির্দাকে SMS করেছিল যে ছেলে দুটোকে আশীর্বাদ জানাস, তো এটা তো মানে একদম ডিরেক্ট আশীর্বাদ। তারপরে আমাদের একটা আদালতের পারফরমেন্স ছিল, সেটা তখন অতটা ভাইরাল হয়নি। এখন কিছুদিন আগে একটা উবেরে চলেছিলাম, মানে ক্যাবে চেপেছি, দেখি ড্রাইভারটা MP3 বানিয়ে শুনতে যাচ্ছে ওটা, মানে এইটা খুব ভালো লেগেছে। আর একটা আমার রানিমার পারফরমেন্স ছিল। এই 3টে সিরিজ আমার খুব পছন্দ। সৌরভ পালতির সঙ্গে সম্পর্ক? হ্যাঁ, একদম, মানে ও আমার ভাই বেসিক্যালি। আমাদের কোথাও না কোথাও মতাদর্শ এক, কিন্তু ফুল ফ্লেজেড মাঠে নেমে কাজ করে। আমি সেই সাহস বা আমার সেই বুদ্ধি বা সেই ক্ষমতা নেই, এই জন্য আমি নামি না, কারণ যেটা আমি জানি না, ও এইসব নিয়ে অনেক কিছু বোঝে, অনেক কিছু ভাবে, কিন্তু আমার সেই জায়গা। কিন্তু বহু যুগ ধরে ওর সাথে এই পুরো জার্নিটাতেই ও ছিল,
মানে এখন তো দেখা সাক্ষাৎ কম হয়, কিন্তু যখন হয় মনে হয় এই কালকেই হয়তো দেখা হয়েছিল, এই কাল রাতেই ফোন করেছিল, এক গাদা আড্ডা হলো। এই যে মিরাক্কেলের দিনগুলো যে সময় একসঙ্গে কাটিয়েছেন, ওই মানুষগুলোর সঙ্গে সম্পর্ক সব একই রকম আছে তাদেরকে নিজের ছবিতে? আমি তো সবসময় কাউকে না কাউকে রাখার চেষ্টা করি, এবং আমার সব ছবিতেই দেখতে পাবেন মিরাক্কেলের 2-4 জন থাকেই থাকে। জীবনে মিরাক্কেল কতটা গুরুত্বপূর্ণ? পুরোটাই। আপনার ছবিতে দেখলাম পরণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত, না সে তো যারা স্বনামধন্য অভিনেতা অভিনেত্রী ছাড়াও তখনকার পারফরমার যারা ছিল তারাও এখন অভিনয় করেছে। ঠিক। শ্রীলেখা মিত্রকে সম্ভবত আপনার ছবিতে এখনো দেখিনি। হ্যাঁ, কারণ শ্রীলেখাদির মানে ভানুতে তো সেই জায়গাই ছিল না, স্কোপটাই ছিল না। অন্য দুটোতেও সে মানে কখতেও সেই হিসাবে সেরকম ওই একটা চরিত্র ছিল, কিন্তু সেই সময় ডেট নিয়ে একটা সমস্যা হয়েছিল, মানে তখন একটা বিষয় ছিল। আর হাঙ্গামাটাও একটু অন্যরকম ব্যাপার আর কি, কারণ ওখানে হিরোইন এই কেন্দ্রিক ছবি, আর বাকি খুব একটা সেই ব্যাপার না, সব তো আমার হাতে থাকে না। কিন্তু আমি পারফর্মারদের মানে আজকে শ্রীলেখাদিকে আমি ডাকলে আমি ধন্য, শ্রীলেখাদির কাজের অভাব নেই, কিন্তু যে ছেলে মেয়েগুলোকে যে এখনো স্ট্রাগল করে যাচ্ছে, কেউ জায়গা দেয় না বা জায়গা পেলেও খুব কম পায়, আমি সেরকম ছেলে মেয়ে দুটোকে কাজ নিতে চাই, কারণ তাদের কাজের প্রতি সততা আছে। মানে সে সকাল থেকে এসে বসে মুখস্থ করে বলে, এবং কোথাও না কোথাও আমার একটা ছবি যদি তার 10টা ছবি এনে দেয়, আমার থেকে খুশি আর কেউ হবে না। আমার তার কিছু নেই চাওয়ার। সেই অর্থে তো নেপো কিড নয়, যা করলেন নিজে নিজে করলেন। তো এই বাইরের একটা মানুষ, ভালো পড়াশোনায় মেধাবী ছাত্র, একরকম জীবন হতে পারতো, সেখান থেকে ঘুরে এসে মূল স্রোতে কয়েক বছর কাটানোর পর এত সুজ লিখে ফেলার পর কি মনে হয় বাইরের মানুষের পক্ষে কতটা কঠিন? কঠিন আছে, কঠিন আছে। যারা আসতে চায় তাদের জন্য কি বলবেন? মানে এটা আমি বলবো যে যদি কোনোদিন সুযোগ আসে, প্রথম বেশ কিছু বছর টাকার কথা তো সবার আগে মাথা থেকে ভুলে যেতে হবে। মানে টাকার জন্য কাজ না, কাজের জন্য টাকা, আমি এটা এখনো বিশ্বাস করি। এবং আমি সত্যি সত্যি টাকার জন্য লিখি না। আমাকে কেউ যদি বার্গেনিং করে 2 পয়সা কমিয়ে নেয়, তার জন্য যে আমি 2 পয়সা খারাপ লিখবো, সেই স্ট্যান্ডার্ডটা আমি সেটই করে উঠতে পারিনি। আমি যেটা লিখি সেটাই লিখি, তাতে যা দেয় বা যার থেকে কম হয় বেশি হয় সেটা, কিন্তু কোনোদিন লেখায় কম্প্রোমাইজ মানে কোয়ালিটিতে কোনোদিন কম্প্রোমাইজ করা, এটা তো ওই ফল নয় যে হাফ পচার এক দাম হবে, পচার এক দাম হবে, ভালোর এক দাম হবে। কাজটা যখনই আসবে তাকে পুরো ওই খড়কুটোর মতো আঁকড়ে ধরে ভাসতে হবে, তাহলে আস্তে আস্তে এটা বড় জমতে জমতে বড় জাহাজ তৈরি হয়ে যাবে। ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জির ছবিতে যদি কেউ অভিনয় করতে চায়, তাদের রাস্তা কি? তাদের অনেকেই আছে আমার সাথে যোগাযোগ করছে, ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারে কথাবার্তা। এখন তো সবই ওই ছবি পাঠিয়ে দিতে পারে, কিছু ক্লিপিংস। তো এইরকমভাবেই যারা দিয়ে রাখে, আমি যখন আবার নতুন চরিত্র নিয়ে খোঁজাখুঁজি শুরু হয়, তখন ওই একবার ঝালাই আর কি, তখন যদি কাউকে মনে হয় তখন ডেকে নিই আমি। কিন্তু আমার ওই এত বছর ধরে ওই নন ফিকশন করে করে না, ওই সততাটা আমি দেখতে পাই। ওই আসবো বলে বসার মধ্যে আমি বুঝে যাই তার মধ্যে কাজটা করার প্রতি কতটা ডেডিকেশন আছে। ভালো অভিনেতা, খাবালা অভিনেতা তো আজকাল চেঞ্জ হয়ে যায়, কিন্তু ওই মানুষটা খুব ভালো দরকার হয়, না হলে কাজ করা যায় না। আগামী দিনে হিন্দিতে কাজ করতে দেখতে পাবো? ইচ্ছে আছে, ইচ্ছে থাকলেই তো সব হয় না, ইচ্ছে তো মানুষের চাঁদে যাওয়ার হয়, কিন্তু সে তো হয় না, কিন্তু ইচ্ছে আছে ভালো কাজ করবার। কৃষ্ণেন্দু চ্যাটার্জি বাড়িতে মানুষটা কেমন? এই অভিনয়টা বাদ দিলাম, লেখাটা বাদ দিলাম, মানুষটা কি করে বাড়িতে? আমি একই, মানে যা এমন বাইরে আমার কোনো দ্বৈত সত্তা নেই, আমি যা বাইরে যা ভেতরে যা ঘরে। মানে ধরুন আপনি রান্না করতে পারেন? না, রান্না করতে পারি না, আমি খেতে খুব ভালোবাসি। খেতে ভালোবাসেন, রান্না করতে পারেন না? ঘুরতে যেতে পছন্দ করেন? রান্না বহুবার ট্রাই করেছি, যে আজকে আমি রান্নাবো, কেউ খেও না, তারপর আলটিমেটলি রেস্টুরেন্ট থেকে আনতে হয়েছে আর কি, মানে এত খারাপ খাবার। তো সেইটা না আর সাহস করি না, টুকটাক যা হয়। হ্যাঁ, ঘুরতে প্রচন্ড ভালোবাসি, কিন্তু ওই ভুটপাট করে আগে যেরকম যেতাম সেটা কমে গেছে। আগে প্রচুর ঘুরেছি, আগে মানে লকডাউনের আগেও প্রচুর ঘুরেছি, কিন্তু এখন ওই স্বাভাবিকভাবে একটু কমেছে, কাজের অন্যরকম প্রেশার, লেখার প্রেশার মারাত্মক বেড়ে গেছে। নায়ক সরিয়ে দিলাম, নায়ককে বাদ দিলাম, সত্যজিৎ রায়ের ছবি দেখবেন অপশন দিলে, নাকি উত্তম কুমারের ছবি দেখবেন? একটাই সিনেমা দেখতে পারবেন। সেটা ডিপেন্ড করছে আমার মুডটার উপর, যখন ছবিটা দেখতে বসছি, কোন মুডে আমি ছবি দেখতে বসছি। যদি আমার চিন্তা ভাবনা শেখার মুড থাকে, আমি স্কুলে যেতে চাই, তখন সত্যজিৎ রায় খুলব।
আর যখন আমার ফুর্তির মুড হবে, যখন মনে হবে না একটু রিল্যাক্স করি, একটু বাদাম খেতে খেতে পার্কে ঘুরি, এরকম একটা পরিবেশ, তখন উত্তম। দেব বা জিৎকে আগামী দিনে আপনার ছবিতে দেখা যাবে সেরকম অ্যাপ্রোচ? দেবদার সাথে একটা গল্প নিয়ে কথা হয়েছে, তাতে দেব হ্যাঁও বলেছে, কিন্তু সেইটা এখনো অনেকটাই মানে বীজ বাও জলে, মানে আমার দিক থেকে, কারণ এখন লেখালেখি খুব কঠিন একটা সাবজেক্টের, তো সেটা করি আগে তারপর যাওয়া, সেইগুলো এখন অনেক দূর ব্যাপার স্যাপার, সেটা হলে হবে না, আমার তো কিছু নেই আর কি। মানে দেবের সাথে আমি নন ফিকশন করেছি দীর্ঘদিন, জিদ্দার সাথে করেছি দীর্ঘদিন, মানে আমার নন ফিকশনে 5,000-এর ওপর এপিসোড হয়ে গেছে করা, অ্যাবাভ 5,000। সেদিন যাদের সঙ্গে ডাক্তারি পড়তেন সেই তাদের সঙ্গে আজও পরিচয় আছে, হ্যাঁ যোগাযোগ আছে। তারা সবাই ম্যাক্সিমামই ভালো চেম্বার করছে, মানে কিছু কিছু আছে আবার আমাদেরই ফিল্ডে এসছে, যেমন রায়তী বলে যে মেয়েটি আছে, যে ওই শেষ পাতাতে অভিনয় করেছে, খুব ভালো কাজ করেছে। ডুগডুগি বলে ওই ছবিটাতে করেছিল, তো ও আমাদের কলেজেরই, আমার জুনিয়র। তো এরকম আমাদের কলেজেরই বেশ কিছু আছে যারা এখানে এসে কাজ করে। ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি আগামী দিনে কোনো বায়োপিক বানাবে? বায়োপিক এই মুহূর্তে ইচ্ছে নেই, যদি সেরকম মনে হয়, মানে এমন কেউ যাকে দেখানোর মতো, মানুষ জানে না অথচ দেখলে খুব আনন্দ পাবে, সেরকম কিছু, এবং ওই পুরনো কলকাতার কাউকে ধরে এগোনোর খুব ইচ্ছে আছে, যাকে ধরে পুরোটাই দেখিয়ে নিতে পারবো তখনকার সময়টা, আমার যত ইচ্ছে সব পূরণ হয়ে যাবে। রাজনীতিতে আসবেন না, মানে কতদিন না? না, যেটা জানি না সেটা তো জীবনেও না। এমন কি মনে হয় আপনার যে যারা রাজনীতি করেন তারা সকলেই রাজনীতিটা জানেন? হ্যাঁ, কিন্তু আমি মনে করি আমি যেটা না জানি না সেটা আমি যাবো কি করে? আমি সাঁতার কাটতে জানি না, আমাকে তো জলে ঢুকিয়ে দিলে আমি ডুবেই যাবো, তো ওটাও তো তেমনি, শুধু ডোবাটা দেখা যায় না, এই ডোবাটা দেখা যাবে। মাননীয় দর্শক, আমার মনে হয় না আর কিছু বলতে বাকি রাখলে, সবই আমরা টুকটুক করে জানলাম ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জির কাছে। নাম নিশ্চয়ই সপ্তপদীর কৃষ্ণেন্দুর জন্য নয় আপনার? না, এমনি আমার দাদু নাম রেখেছিল, কিভাবে হয়েছে জানি না, স্কুলের টিচাররা জিজ্ঞেস করতো, ও দাদু সপ্তপদী দেখে রেখেছে, তখন তো দেখিনি, জানতাম না, কিন্তু পরে বুঝলাম যে ওই সপ্তপদী আর কৃষ্ণেন্দু আর আমি শুধু চ্যাটার্জি আর মুখার্জি। আর এমন কিছু যা বলা হলো না এই আলাপচারিতায়, যা বলতে চান? একটা জিনিস আমার মনে হয় খুবই, যারা এখন ছবি রিভিউ করে প্রচুর, সেই ছেলে মেয়েগুলোর উদ্দেশ্যে একটা জিনিস আমার বলতে মনে হয় যে আমরা বাড়িতে আড্ডা মারতাম, রকে বসে আড্ডা মারতাম, তখন সেখানে কোনো মত অনুনয় মানে আদান প্রদান করাটা খুব ইজি ছিল, কিন্তু যখনই আমি কোনো সোশ্যাল মিডিয়ায় কিছু বলবো তখন কিন্তু অটোমেটিকভাবে আমার ঘাড়ে কিছু দায়বদ্ধতা এসে যায়। ফলে একটা কাউকে, এই যে একটা ছবির, এটা আমার ছবি হোক বা অন্য যে কারোর ছবি, একটা পোস্টার বেরোলে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে নানান রকম অকথ্য ভাষায় বলা, হেনা তেনা, এই বিষয়টা আমায় খুব আঘাত করে। কারণ এই ছেলেগুলো হয়তো নিজেরা কিছু করতে পারলে হয়তো ভালো করতো, কিন্তু সেই দিকে তার মাইন্ডটা যাচ্ছেই না। এটা একটা ভিডিও গেমের মতো, তাদেরকে একটা বিপথে চালনা করছে, যে একটা ছবি কেউ করবে তবে গিয়ে তারা কিছু বলতে পারছে, তারা নিজেরা কিছু করুক, মানে তাদের তো সেই ক্ষমতা আছে, যারা ভালো বক্তা বলছে যখন, কিন্তু মিসগাইড করে বা লোককে ভুল বুঝিয়ে বা টাকার জন্য কাউকে খারাপ বললাম বা টাকার জন্য কাউকে ভালো বললাম, এইটা খারাপ লাগে। কারণ ডিরেক্টরের কাছে শেষ ছবি, যদি না ওটা না লাগে পরের দিন আর কাজ পাবে না। তাহলে খারাপ ভালো বলারও একটা প্রসিডিওর থাকে, বা না জেনে বলা তো আরো খারাপ। তো এইটুকু আমার বক্তব্য, যে যখনই আমি সোশ্যাল মিডিয়ায় কিছু বলছি, তার বলার ভাষাটা যে আমি কিভাবে বলবো। একজন খারাপ অভিনেতা হতে পারে, কিন্তু তাকে আমার সবকিছু বলার অধিকার নেই, কারণ আমি এটা সোশ্যাল মিডিয়ায় বলছি, বাড়িতে নয়, শুয়ে শুয়ে পাশ বালিশে বলছি না। তো কিছু দায়বদ্ধতা আছে যেটা তারই শিক্ষা সংস্কৃতিকে রিফ্লেক্ট করে, যার নামে বলছে তার কিচ্ছু যায় আসে না। তো এইটা খারাপ লাগে যে বয়সে আমরা মিরাক্কেলে প্রচুর ভালো ছেলে মেয়ে এসছে, তখন যদি সেটা এইটা থাকতো, তখন হয়তো ওই ছেলে মেয়েগুলো শুধু রিভিউই দিত, তখন আর এত ভালো ভালো পারফর্মার হতো না। হয়তো এরাও পারতো, কিন্তু সেই দিকে যাচ্ছেই না। তো এইটা একটা আফসোস, মানে এটা যদি ঠিকঠাক হয়, জানি না হবে কিনা মহাদেব, কিন্তু সুন্দর বললেন আপনি। আমি ভাবছিলাম আর জিজ্ঞেস করবো না, দুটো ছোট ছোট জিনিস আরো একটু জিজ্ঞেস করে নিই। তাহলে ট্রোল করে আপনাকে মানুষ, আপনাকে নিয়ে ট্রোল? না, আমাকে নিয়ে অতটা কেউ ট্রোল করে না, কুকথা না কেউ করে না।
কুকথা বলতে কি বলতো, এই ছবি ভাল লাগলো না, তখন অতীত চলে আসে যে মিরাক্কেল করা আর এই সিনেমায় স্ক্রিপ্ট লেখা এক জিনিস নয়। মানে ও না বললে আমি যেন জানতামই না, বুঝতে পারছেন তো? তো এইগুলো ট্রোলের মধ্যে পড়ে না। আর এগুলো মানে আমি এমন জায়গা থেকে বা এমন রুটস থেকে উঠেছি না, এগুলো আমার কাছে মানে জাস্ট হাওয়ায় মিশিয়ে। মিরাক্কেল করা মানুষ সে পরিচালক হতে পারবে না, সে আর কিছু করতে পারবে না, এরকম একটা ধারণা, একটা সেট অফ মাইন্ড কিছু লোকের আছে। মানে একটা অভিনেতা বা অভিনেত্রী যখন কোনো একটা বিউটি কন্টেস্টে চ্যাম্পিয়ন হয়ে আসছে, তখন তার ব্যাকগ্রাউন্ড বলা হচ্ছে না যে সে তো অভিনয় করে আসছে না, সে তো হঠাৎ করেই মুখ সুন্দর দেখতে বলে অভিনয় শুরু করলো। আমরা মুম্বাইতে এরকম প্রচুর উদাহরণ দেখি, যারা এখন তাবড় অভিনেত্রী, তার পাস নিয়ে কোনোদিন হয় না। কিন্তু অদ্ভুতভাবে মিরাক্কেলের ওপর কিছু মিডিয়া, কিছু হাউসের একটা রাগ আছে যে ও মিরাক্কেলের যোগ বলে। সিনেমায় মিরাক্কেলের যোগ বলে তো কিছু হতে পারে না, এটা তো যোগ, সেটা তো মিরাক্কেলে ইউজ হতো। ওই প্যাটার্নটা মিরাক্কেল একটা রাস্তা দেখিয়েছে একটা কমেডি। আর তো বাংলায় কোনো কমেডি শো হয়নি বা এত ট্যালেন্ট দেয়নি, তো আমরা ওটা করেছি, বেশ করেছি, ওটা করেই আমি এগোচ্ছি, এটাই আমার চ্যালেঞ্জ। এবং কেউ যদি আমাকে চ্যালেঞ্জ জানায় যে তুমি মিরাক্কেল এটা বলেছো, তাহলে দেখিয়ে দাও সেটা। তুমি আমাকে সামনে সাদা পাতা দিয়ে বসে থাকো, আমি সাদা পাতা 10টা ভরিয়ে দিচ্ছি 10 মিনিটে কমেডি করে। এটা আমার দম আছে। তাই বছরের পর বছর মানুষ দেখেছে আমাকে। শম্ভুনাথে একজন ভদ্রমহিলা আদমরা এসছেন, ভর্তি হয়েছে, তিনি বলছে তোমার পারফরমেন্স দেখলে আমার মন ভালো হয়। তো আমি তো দেখেছি, ওই ছেলেটার কথা শুনবো না, এদের কথা শুনবো। আজ মিরাক্কেল হচ্ছে না, বেশ কিছুদিন বন্ধ। হ্যাঁ, ওই লাস্ট হয়েছে লকডাউনে। কেন এরকম? ওটার সঙ্গে আপনাদের আটটার সম্পর্ক? ওটা এগ্রিমেন্টই ছিল সেই সময় মির্জার সাথে 10 বছরে। তারপরে স্বাভাবিকভাবেই যেহেতু 10টা সিজনেরই ছিল, 10 বছর না, 10টা সিজনের এগ্রিমেন্ট চুক্তি ছিল, 10টা করেই হলো। আর তারপরে আস্তে আস্তে দেখলাম যে ওই পার্টিসিপেট করার মেন্টালিটি কমে যাচ্ছে, কারণ সহজেই ইউটিউব চলে এসছে, তো এর নামে বলে তার নামে বলে ট্রোল হয়ে যাচ্ছে। ফলে ওই গোলটায় দাঁড়িয়ে যে ডেডিকেশন লাগে, এই যেটা বলছিলাম, আস্তে আস্তে কমতে থাকলো। কারণ সেইটা কমে গেল, কারণ তাদেরকে অডিশন দাও, তারপর লেখো, মুখস্থ করো, দাঁড়িয়ে বলে তবে নাম্বার পাও, তবে লোকে ভালো বলবে। তার থেকে 4টে ভিডিওর মধ্যে একটা কাউকে খারাপ বলে একটু খিল্লি করে দিতে পারলেই তো সে হিট হয়ে যাচ্ছে, তার তো দরকার পড়ছে। কিন্তু সেইটা দিয়ে আর সে ওইখানেই শেষ, আর এগোবে না। অন্য এমন জায়গায় এনে দাঁড় করালেন ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি, আমার মনে হচ্ছে যে এবার তো বোধহয় সোশ্যাল মিডিয়াতেও বা ইউটিউবে কোনো প্ল্যাটফর্মে সেন্সার আসার প্রয়োজন আছে। মানে একটা মানুষ চাইলেই সব কিছু বলতে পারবে না, এই অবধি যোগ্যতা থাকলে তবে সে বলতে পারবে, যেভাবে টেলিভিশন শোতে ওনারা করেছেন। মানে সেন্সার ঠিক না, বলা কারুর আটকানো যাবে না, বলাটা একদম নিজের ব্যাপার। এবং আমাকে দিতে হবে দায়বদ্ধতা যে আমি একটা জিনিসকে খারাপ বলছি, সেটা কি সত্যি খারাপ না? খারাপ কথাটাও তো কিছু খারাপ আছে তো যেটা সাময়িক, সেটা আমার ঝাল পছন্দ না, আমি বলছি ওই রেস্টুরেন্টটা খারাপ, তাতে কি ভিড় কমছে? রাস্তায় তো লোকে লাইন দাঁড়িয়ে খাচ্ছে, তার মানে কোথাও না কোথাও কিছু লোক আছে যেটা ওটা পছন্দ করে। ফলে ভালো খারাপ বিচার করার আমি কেউ নয়, আমি মত দিতে পারি, কিন্তু ওরা তো ভার্ডিক্ট দেয়, মানে এটা দেখবেন না, এটাই যাবেন না। ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি, এই মুহূর্তে আপনি যে কথাগুলো বলছেন ওগুলোর সঙ্গে খানিকটা একমতই, দ্বিমত হওয়ার মনে করছি না। বাট উল্টো দিক থেকে ইচ্ছে করেই একটা জিনিস তুলে ধরছি, তাতে একটা সুন্দর আলোচনা হয়। তাহলে কি ঠিক কথা আপনি যেগুলো বললেন না, যে ছবি তৈরি করতে কষ্ট, টাকা, অনেকটা মেধা, অনেকটা সময় সব দিয়ে বানান। যারা দেখতে যায় ছবি, যারা এই ধরনের কথা বলে, উল্টো দিকের কথাগুলো, তাদের বক্তব্য ফলওয়ালাও তো ট্রেনে ফলটা না, এখানেই আমার আপত্তি। যারা দেখতে যায় তারা বলে, যখন পোস্টার বেরোচ্ছে তখন ওই ছবির ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে তারা। একটা বাচ্চা জন্মাচ্ছে যে বড় হয়ে চোর হবে, আমি জানি কি সে চোর হবে, আমার আপত্তি ওই জায়গাটাতে। একটা পোস্টার পড়লো, সেখানেই বলে দেওয়া হচ্ছে এই ছবি খুব খারাপ, এই ছবি চলবে না, আর দর্শক নেয় না। আরে তুই বলার কে? আর তুই কতদিন কাজ করছিস? কাজই করছিস না, তো কাজই করছে। আপনি যেটা বললেন যে যদি লোকে গিয়ে দেখে খারাপ, সে বলবে না, তাহলে তো তাকে যেতে হবে খারাপ দেখতে, সে মন খুলে তারটা বলবে, কিন্তু না গিয়ে বলবে। বা একটা বাচ্চা জন্মালোই না, মায়ের পেট দেখে বলে দিলে বড় হয়ে চোর হবে, সেটা কি সম্ভব? তাই হচ্ছে। ক্লিয়ার, আমার কাছেও ক্লিয়ার, আপনাদের কাছেও ক্লিয়ার, উনি সুন্দর করে বলে দিলেন। আরও একটা জিনিস, এই যে সোশ্যাল মিডিয়া কালচারটা হয়েছে, ধরুন দেবেদের একটা ফ্যান বেস, দেবের ফ্যান বেস, জিতের ফ্যান বেস, অমুক ডিরেক্টরের কোনো ফ্যান বেস,
এগুলো নিয়ে যখন আকচাকচি হয়, আক্রমণ হয়, ইভেন দেখলাম সাম্প্রতিককালে শিবপ্রসাদ মুখোপাধ্যায়দের ব্যাপারটা ঘর পর্যন্ত গেল, তবেই না তারা থানা পুলিশে গিয়ে অভিযোগ জানালেন। এই কালচার থেকে মুক্তি পাওয়ার উপায় কি? না, এটা তো মানুষের আবেগের কালচার, এটা তখনও ছিল। একটা সময় সৌমিত্রবাবুর ছেলে ছবি এলে উত্তমের ছবি ছিঁড়ে দেওয়া হতো, পোস্টার উত্তমের ছবি, সাপোর্টাররা সৌমিত্রর ছবি ছিঁড়ে দিত। এটা আজ না, এটা বহুদিনের কালচার। তো ফলে এটা থাকবে, এটা তো ভালোবাসা থেকে এটা হয়। এটা তারা এতটাই ডেডিকেটেড একজনের প্রতি, তাকে কেউ খারাপ বললে, শাহরুখ খানের ফ্যান কম আছে? আমি কি একজনকে বলেছিলাম ওরা মারতে এসেছিল সে, তো এইটা ভালোবাসা থেকে, এটা ওই রকম মারপিট নয়। আমি খানিকটা নেগেটিভ জিনিসই তুলে ধরেছিলাম ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জির সামনে। উনি কি সুন্দর পজিটিভ ভাবে বললেন যে এ তো ভালোবাসার জন্য, ভালোবাসাটাই থাক, তবু একটা মাত্রাতেই ভালোবাসাটা থাক, যাতে সবাই ভালো থাকে, কাউকে না কারো কাছে অভিযোগ জানাতে যায়। আমাদের ইন্ডাস্ট্রিটা, সমাজটা গোটাটাই ভালো থাকুক। আজকের মতো এটুকুই। ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি, আপনার hangama.com আসতে চলেছে, আসুক, হাঙ্গামা মাছিয়ে দিক, তার জন্য শুভেচ্ছা থাকলো। আর আগামী দিনে আপনার সঙ্গে ফের দেখা হবে। নমস্কার। নমস্কার। আপনারা দেখতে থাকুন টলিউড ফোকাস কলকাতা সিনে স্বরূপ। এই ইন্টারভিউটা কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। আর কার ইন্টারভিউ দেখতে চান সেটা জানাবেন। আর আপনারা দেখবেন সিনে স্বরূপ জোড়ি নাম্বার 1, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।